বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ হয়েছে। কাগজে কলমে একটি স্পষ্ট ফলাফল এসেছে। 54.44% ভোটার ভোট দিয়েছে। ফলাফলের 2/3 আসন নিয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা, দৃশ্যত নিরঙ্কুশ ক্ষমতা, কিন্তু বাস্তবতা এতটাও সরল নয়। এই নির্বাচনের সবচেয়ে বড় প্রশ্ন বিজয় নয়, প্রশ্ন নিয়ন্ত্রণ, প্রশ্ন স্বাধীনতা, প্রশ্ন এই সরকার আদৌ নিজের মতো করে দেশ চালাতে পারবে কিনা। এই জায়গাতেই এসে দাঁড়াচ্ছে একটি নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। একজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। নির্বাচন হয়েছে 18 মাস পরে, ফলাফলও এসেছে, কিন্তু নির্বাচন পরবর্তী বাস্তবতা দেখে মনে হচ্ছে ক্ষমতা হস্তান্তরের আগে অনেক হিসাব চুকিয়ে গেছেন ডক্টর ইউনূস। এই নির্বাচন আলাদা ছিল আরেকটি কারণে। জাতীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট, আর সেই গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে। এই হ্যাঁ শুধু একটি শব্দ নয়, এটি একটি কাঠামো, একটি বাধ্যবাধকতা, একটি রোডম্যাপ। এই গণভোটের অর্থ নতুন সরকারকে চলতে হবে আগের নির্ধারিত পথে, নিজের মতো করে নয়। বিএনপি সরকারে যাচ্ছে ঠিকই, কিন্তু শর্ত সাপেক্ষে। এই গণভোটে ছিল 4টি মূল প্রশ্ন। সেই 4 প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে 84টি সংস্কার: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন সংস্কার, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, প্রধানমন্ত্রী 10 বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না, তাছাড়া সংসদের ক্ষমতার ভারসাম্য বদলানো। এখানেই শেষ নয়, সংবিধানের মৌলিক অধিকারের তালিকায় যুক্ত হচ্ছে আরও 2টি বিষয়: নিরবিচ্ছিন্ন ইন্টারনেট এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। অর্থাৎ রাষ্ট্রের নজরদারি ক্ষমতা সীমিত হবে, সরকারের হাত পা বাঁধা হবে। সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়েও পরিবর্তন এসেছে। এতদিন সরকার দল থেকে স্পিকার, ডেপুটি স্পিকার আসতেন, এবার তা নয়, ডেপুটি স্পিকার আসবেন বিরোধী দল থেকে। সংসদের ভেতরেই সরকারের উপরে বসবে একটি সাংবিধানিক ব্রেক। বিদেশি চুক্তির ক্ষেত্রে একক ক্ষমতা আর থাকছে না। বড় কোনো আন্তর্জাতিক চুক্তি করতে হলে অনুমোদন নিতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ, 2 জায়গা থেকেই। অর্থাৎ নির্বাহী সিদ্ধান্ত এখন সংসদীয় জালে বন্দী। ন্যায়পাল নিয়োগেও একক সিদ্ধান্তের সুযোগ নেই। স্পিকার, বিরোধী দলীয় নেতা, বৃহত্তর বিরোধী দলের প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটি সিদ্ধান্ত নেবে। ক্ষমতা ভাগ হবে, সিদ্ধান্ত ধীর হবে। এই সবই গণভোটের ফল। আর এই গণভোটে হ্যাঁয়ের পক্ষে শেষ পর্যন্ত প্রকাশ্যে অবস্থান নেয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ মুহূর্তে রাজনৈতিক চাপেই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলতে বাধ্য হয়। ফলে আজ বিএনপি সরকারে যাচ্ছে, কিন্তু ডানা ছাটা অবস্থায়। আর এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় বোঝা। ক্ষমতা ছাড়ার আগে ডক্টর ইউনূস সরকার করে গেছে একাধিক বাণিজ্য ও অস্ত্র চুক্তি। 4টি দেশ থেকে অস্ত্র কেনার সিদ্ধান্ত, বিশাল বাজেট, বিপুল ঋণের দায়। এই দায় এখন নির্বাচিত সরকারের কাঁধে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতেও রয়েছে কঠোর শর্ত। নির্দিষ্ট কিছু কৌশলগত পণ্যের ক্ষেত্রে ওয়াশিংটনের অনুমতি ছাড়া আর কোনো দেশের সঙ্গে চুক্তি করা যাবে না। এর সরাসরি প্রভাব পড়বে রাশিয়া ও চীনের সম্পর্কে। অর্থাৎ কূটনৈতিক ভারসাম্য আগেই সীমিত করে দেওয়া হয়েছে। এই সব কিছুর মধ্যেই বিএনপি সরকার গঠন করবে, উন্নয়নের কথা বলবে, স্থিতিশীলতার কথা বলবে, কিন্তু বাস্তবে তারা কতটা স্বাধীন সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে আরেক জায়গায়, এই ফলাফল কি সবাই মেনে নেবে? বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোট। তাদের অনেক হেভিওয়েট প্রার্থী হেরেছেন, ভোটের ব্যবধান কম বেশি হতে পারে, কিন্তু রাজনৈতিক বাস্তবতা স্পষ্ট, জনরায় তাদের পক্ষে যায়নি। এরই মধ্যে বাতাসে ভাসছে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ। ফলাফল স্থগিত, বিলম্ব, মিডিয়ার আগাম ঘোষণার প্রশ্ন। এই অভিযোগগুলোরও তদন্ত হওয়া দরকার। প্রশ্ন তোলার অধিকার আছে, কিন্তু এখানেই একটি ভয়ঙ্কর রেখা আছে। যদি এই অভিযোগ রাজপথে রূপ নেয়, যদি ফলাফল পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়, যদি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে অচল অবস্থার পথে হাঁটা হয়, তাহলে বাংলাদেশ আর রাজনৈতিক বিতর্কে থাকবে না, ঢুকে পড়বে অরাজকতায়।
ক্ষমতায় যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কিন্তু এই ক্ষমতা কোনো আরামদায়ক চেয়ার নয়। ডক্টর ইউনূস রেখে গেছেন শর্ত, কাঠামো আর সংস্কারের চাপ। গণভোটের রায় বিএনপির হাত বেঁধে দেবে। সংসদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও একক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না। অর্থনীতিতে আছে ঋণের বোঝা, পররাষ্ট্রনীতিতে আছে চুক্তির ফাঁদ। কাজে যোগ করতে হবে বিরোধী দলকে, তাই তাদের রাষ্ট্র চালাতে হবে সীমাবদ্ধতার ভেতরে। অর্থাৎ সরকার গঠন মানেই স্বস্তি নয়, ক্ষমতায় গেলেও বিএনপির সামনে পথ কঠিন।